আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। বর্তমানে শুধু আমরা না, সারা বিশ্বই কোভিড-19 কারণে একটা কঠিন সময় পার করছি। আমরা যদি সচেতন না হই, আমরা যদি জেগে না উঠি, তাহলে এই সময়টাকে অতিক্রান্ত করা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আমি আমার আজকে ক্লাস শুরু করছি। সেই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে। আজকে সেশন পরিচালনায় আছি আমি, সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার যে ক্লাসটা এর আগে করেছো চতুর্থ অধ্যায়ের উপরে, আজকে তোমাদের নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুযায়ী আজকে অষ্টম অধ্যায়ের ক্লাস। অধ্যায়ের নাম টিস্যু ও টিস্যুতন্ত্র, লেকচার নাম্বার 1। প্রথমেই জেনে নেই আজকের আলোচ্য বিষয়গুলো কি। আজকের আলোচ্য বিষয়গুলো আগে জেনে নেই। আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব, টিস্যু বা বাংলায় বলে কোষকলা কি, টিস্যু বা কোষকলার প্রকারভেদ জানবো। তারপরে ভাজক টিস্যু, যেটাকে ইংলিশে বলছে মেরিস্টেমিক টিস্যু, সেটা কি, সেটার শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ জানবো। তারপরে পার্মানেন্ট টিস্যু বা বাংলায় বলে স্থায়ী টিস্যু, সেটা কি, তার বৈশিষ্ট্য জানবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই হলো টিস্যু বা কোষকলা কাকে বলে। একটা নির্দিষ্ট একটা স্থান থেকে একগুচ্ছ কোষ যখন একই রকম আকৃতিও হতে পারে অথবা ভিন্ন ভিন্ন আকারেরও হতে পারে, এরকম সদৃশ বা বিসদৃশ আকার বিশিষ্ট একগুচ্ছ কোষ যখন একই ধরনের কাজ সম্পন্ন করে, এই টাইপের সমধর্মী কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। তাহলে টিস্যু কাকে বলে? একই উৎস থেকে সৃষ্ট সদৃশ বা বিসদৃশ আকার বিশিষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষকলা। আসলে এই টিস্যুগুলো সৃষ্টির মূল কারণ দেখা গেল কোষগুলো গুচ্ছাকারে ভিন্ন ভিন্ন কাজ করছে, যেটাকে বলা হচ্ছে, শব্দটা হলো শ্রম বিভাগ। এই শ্রম বিভাগই হলো মূল কারণ টিস্যু সৃষ্টির। এখানে তোমরা আরেকটা ইংলিশ যে টার্মটা দেখতে পাচ্ছ, প্লান্ট টিস্যুটা আসলে কি? প্লান্ট টিস্যু কি? প্লান্ট টিস্যু ইজ এ কালেকশন অফ সিমিলার সেলস পারফর্মিং অ্যান অর্গানাইজড ফাংশন ফর দ্য প্লান্ট। তার মানে উদ্ভিদের কিছু একই ধরনের কিছু সমধর্মী কোষগুচ্ছ যেগুলো কি করে, একই টাইপের কাজ করে উদ্ভিদের দেহে, সেগুলোই হলো প্লান্ট টিস্যু। যে সমস্ত টিস্যু উদ্ভিদ দেহে কাজ করছে সেগুলো হলো প্লান্ট টিস্যু। এবার আমরা যাচ্ছি নেক্সট যে স্পিচ, সেটা হলো ইজ প্লান্ট টিস্যু ইজ স্পেশালাইজড ফর আ ইউনিক পারপাস অ্যান্ড ক্যান বি কম্বাইন্ড উইথ আদার টিস্যুস টু ক্রিয়েট অর্গানস সাচ অ্যাজ লিভস, ফ্লাওয়ার্স, স্টেমস অ্যান্ড রুটস। এই যে আমরা বললাম প্লান্ট টিস্যু, অসংখ্য প্লান্ট টিস্যু আছে উদ্ভিদের দেহে। এই প্লান্ট টিস্যুগুলো কি করে? অসংখ্য প্লান্ট টিস্যুগুলোর একটাই লক্ষ্য, একটা অর্গান তৈরি করা। প্রথমে টিস্যুগুলো একত্রিত হয়ে টিস্যু তন্ত্র গঠন করে, টিস্যু তন্ত্রগুলো একত্রিত হয়ে অর্গান তৈরি করে। যেমন উদ্ভিদের এক একটা অর্গান, পাতা, ফুল, কাণ্ড, মূল। তাহলে আমাদের টিস্যুগুলো আমরা কোথায় পাবো? আমরা দেখলাম টিস্যুগুলো আসলে কিছুই না, একগুচ্ছ কোষ। তোমরা কোষ সম্পর্কে জেনেছো, কোষ, এবং কোষগুলো বিভাজন দ্বারাই কলাতে বা টিস্যুতে পরিণত হয়। এবার রেখাচিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। কোষ, কতগুলো কোষ যখন একত্রিত হয়ে একই টাইপের কাজ করবে তখন তাকে বলবো টিস্যু। কতগুলো টিস্যু একত্রিত হয়ে যদি একই একটা তন্ত্র গঠন করে একই কাজের, তখন সেটাকে বলবো টিস্যু তন্ত্র। কতগুলো টিস্যু তন্ত্র মিলে তৈরি হয় নির্দিষ্ট অর্গান বা অঙ্গ,
সবগুলো অর্গানের সমষ্টিতে একটা লিভিং অর্গানিজম তৈরি হয় বা একটা লিভিং বডি তৈরি হয়। এই যে ধারাবাহিকতা, একটা ক্ষুদ্র জিনিস থেকে একটা বহুকোষী জীবদেহ, এটার পেছনে যে মূল কারণ সেটা হলো কোষ বিভাজন। তোমরা তো কোষ বিভাজন সম্পর্কে পড়েছো। কোষ বিভাজন, দুই ধরনের কোষ বিভাজন আছে, একটা হলো মাইটোসিস, একটা মিওসিস। কিন্তু তোমাদের কি মনে হয় এখানে কোন কোষ বিভাজনটা ঘটে? কোষ থেকে টিস্যু তৈরি হবে, একগুচ্ছ কোষ তৈরি হবে, কোন কোষ বিভাজনটি? তোমরা যদি চিন্তা করো তাহলে নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আমি সঠিক অ্যান্সার পেতাম। আমি বলছি কোষ বিভাজনটা হলো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন আমরা জানি যে দেহ গঠনে সাহায্য করে। এরপরে আমরা টিস্যু সম্পর্কে ডিটেলসে চলে যাই। টিস্যুর প্রকারভেদ। টিস্যু সম্পর্কে তোমরা তোমাদের যে মাধ্যমিক পর্যায়ের যে সিলেবাস, সেখানে কিন্তু অলরেডি তোমরা ধারণা আছে তোমাদের, তোমরা পড়াশোনা করে আসছো। তো তাহলে টিস্যুর প্রকার যে দুই প্রকার সেটাও তোমরা জানো। যেমন টিস্যুর হচ্ছে বিভাজন ক্ষমতার ভিত্তিতে টিস্যুর মধ্যে বিদ্যমান যে কোষগুলো আছে তাদের যে বিভাজন ক্ষমতা, কোষ বিভাজন ক্ষমতা, সেটার উপর ডিপেন্ড করে টিস্যু হলো দুই প্রকার, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু ইংলিশে বলে মেরিস্টেমিক টিস্যু, স্থায়ী টিস্যু যেটাকে ইংলিশে বলছে পার্মানেন্ট টিস্যু। তোমরা তোমাদের স্কুলের সিলেবাসে, মাধ্যমিকের সিলেবাসে স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু সম্পর্কে ধারণা লাভ করেছো। এখন যে এইখানে এসে তোমরা তোমাদের সিলেবাসভুক্ত আসছে যে মেরিস্টেমিক টিস্যুর উপরে তোমাদের বেশি আলোচনা, এবং সেটারই প্রকারভেদ তোমরা জানবে। ভাজক টিস্যুর যে ক্লাসিফিকেশন, মেরিস্টেমিক টিস্যুর যে ক্লাসিফিকেশন, সেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও পাশাপাশি পার্মানেন্ট টিস্যুর ধারণাগুলো তোমাদেরকে পূর্ব জ্ঞান থেকে জানা থাকতে হবে, মনে রাখতে হবে। মনে না থাকলে আবার সেগুলো দেখতে হবে। আজকে রিমাইন্ডও করে দেব। এরপরে চলে আসি ভাজক টিস্যু কাকে বলে। যেহেতু বললাম টিস্যুতে বিদ্যমান কোষগুলোর বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে এই ক্লাসিফাই, এই টাইপটা ভাজক টিস্যু। যাদের বিভাজন ক্ষমতা খুব বেশি, যাদের বিভাজন ক্ষমতা আছে, টিস্যুতে বিদ্যমান কোষগুলোর বিভাজন ক্ষমতা সম্পন্ন হলে সেই টিস্যুকে বলা হচ্ছে মেরিস্টেমিক টিস্যু। এটা সহজ ভাষায় এই লাইনটা মনে রাখলেই হবে। বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যু হলো ভাজক টিস্যু। এই টিস্যুগুলো কি করে? নতুন নতুন কোষ তৈরি করতে পারে খুব দ্রুত এগুলো নতুন নতুন কোষ তৈরি করার ক্ষমতা রাখে। এরাই হলো ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুগুলোর অবস্থান কোথায়? উদ্ভিদের দেহে। সাধারণত উদ্ভিদের প্রায় সমস্ত অঙ্গেই কিন্তু একটা পর্যায়ে বৃদ্ধি হতে থাকে। সবচেয়ে বেশি বৃদ্ধি হয় উদ্ভিদের কচি অংশগুলোতে, শীর্ষ মুকুলে। এই জায়গাগুলোতে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি ভাজক টিস্যু থাকে। তারপরেও মেল, যেটা মূল এবং কাণ্ডের শীর্ষের বিভাজনক্ষম অঞ্চলে ভাজক টিস্যু পাওয়া যায়। ভাজক টিস্যুর গঠন আমরা চিত্র দেখে গঠনটা বলি। চিত্রতে তোমরা দেখতে পাচ্ছ যে কোষগুলো, সাধারণত ভাজক টিস্যুর কোষগুলো কিন্তু একই আকারের হয়ে থাকে। কোষগুলো যেগুলো, সেগুলো হচ্ছে প্রায় একই রকম আকৃতির হয়ে থাকে। এখানে যে কোষগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো ষড়ভুজ আকারে, তাই না? যে এখানে যে কোষগুলো দেখতে পাচ্ছ সেগুলো ষড়ভুজ আকৃতির। এই জন্য বলতে পারি ভাজক টিস্যু বহুভুজাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, অথবা আয়তাকার হতে পারে। তারপরে কোষগুলোর নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে থাকে, সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে। কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ নির্মিত এবং কিছু কিছু ক্ষেত্রে পেকটিনও থাকতে পারে। সেই কোষ প্রাচীরটা হবে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট প্রত্যেকটা কোষ, এবং প্রত্যেকটা কোষ সুস্পষ্ট বড় নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। এবং এই হলো ভাজক টিস্যুর গঠন। বা তার মানে ভাজক টিস্যুতে বিদ্যমান কোষগুলো আয়তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, বা বহুভুজাকার। এই বহুভুজাকারের মধ্যে ষড়ভুজাকার হতে পারে, পঞ্চভুজাকার হতে পারে। এখন বলো কোষগুলো কেমন হয়? কোষগুলো হয় বড় নিউক্লিয়াস বিশিষ্ট, ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট, এবং কোষ প্রাচীর হয় পাতলা, সেলুলোজ নির্মিত বা পেকটিন নির্মিত। এই ছিল ভাজক টিস্যুর গঠন।
এবার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য জানি আমরা। অলরেডি কিন্তু গঠন জানতে গিয়ে কিছু বৈশিষ্ট্য আমরা জেনে গেছি। এই কোষগুলো হয় জীবিত, প্রত্যেকটা ভাজক টিস্যুই হয় জীবিত, এর মধ্যে কোনো মৃত টিস্যু থাকে না। পার্মানেন্ট টিস্যুর মধ্যে তাও মৃত কোষ থাকে, জীবিত মৃত দুটোই, কিন্তু ভাজক টিস্যুতে সবগুলোই জীবিত। এরা অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে, এরা সমব্যাসীও হয়ে থাকে, মানে প্রায় আকার আকৃতিগুলো সমান হয়ে থাকে। এইবার ভাজক টিস্যুর কোষগুলোর বিভাজন ক্ষমতা সম্পন্ন, যেটা বললাম, ভাজক টিস্যুগুলোর একটা মেজর বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য যেটা দেখে আমরা ভাজক টিস্যুগুলো চিনবো, সেটা হলো এরা কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন। কোন কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন? মাইটোসিস কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন। কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজ অর্থাৎ বহুভুজাকার হয়ে থাকে। এরপরে যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। তারপরে যে বৈশিষ্ট্যটা, নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড় আকারে এবং সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে। এই হলো বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে ভাজক কলার, সেটা হলো সাধারণত কোষ গহ্বর থাকে না। এই কোষগুলো এত সুন্দর একটার সাথে আরেকটা কম্প্যাক্ট থাকে যে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। এই টিস্যুগুলোর কোষগুলোর বিপাকীয় হার অত্যন্ত বেশি, কারণ এই কোষের সাইটোপ্লাজম আমি বললাম অনেক ঘন, তার মানে সেখানে অনেক রকমের এনজাইম আছে, বিভিন্ন রকমের এনজাইমেটিক ক্রিয়াকলাপ সবসময় চলতে থাকে। এই জন্য এই টিস্যুগুলোর যে কোষ, তাদের বিপাকীয় হার অনেক বেশি। কোষে কোনো প্রকারের সঞ্চিত খাদ্য, হরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। এটার কারণ কিন্তু এই বিপাকীয় হার বেশি, সেই জন্যই বিপাকীয় হার বেশি থাকার কারণে কোনো খাদ্য সঞ্চিত থাকে না এই কোষগুলোতে। এই কোষগুলোতে কোনো হরিত বস্তুও জমা থাকে না, এটাতে কোনো প্রকারের বর্জ্য পদার্থ জমা হওয়ার অবকাশ নাই, একমাত্র কারণ মেটাবলিক হার বেশি। এরপরে যে বৈশিষ্ট্যটা তোমরা দেখছো, সেটা হলো প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থাতে থাকে। এই কোষগুলোর মধ্যেও প্লাস্টিড থাকতে পারে, এই মেরিস্টেমিক টিস্যুগুলোর মধ্যে, সেগুলো আদি টাইপের প্লাস্টিড। এটাও একটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যুর কাজ কি? সব কাজ ভুলে যাও, একটা কাজ মনে রাখো, যে ভাজক টিস্যুগুলো বৃদ্ধি ঘটায়। উদ্ভিদের যে বৃদ্ধি, এখানে সব সময় কন্টিনিউয়াসলি চলছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের কারণে এই টিস্যু সংখ্যা বাড়ছে, কোষের সংখ্যা বাড়ছে, টিস্যু সংখ্যা বাড়ছে, উদ্ভিদগুলো দৈর্ঘ্যে বাড়ছে, ব্যাসে বাড়ছে, অর্থাৎ পরিধিতে বাড়ছে, আর ঘনত্বে বাড়ছে, আয়তনে বাড়ছে, এই টিস্যুগুলোর বিভাজন দ্বারা। তাহলে বলতে পারি যে উদ্ভিদের বৃদ্ধিতে এদের ভূমিকা আছে। ভাজক টিস্যুর মধ্যে মূলে, কাণ্ডে যে শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো থাকে, বা কচি পাতাতে, কচি অংশে যে ভাজক টিস্যুগুলো থাকে, সেই টিস্যুগুলো উদ্ভিদের কি করে? দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে আরেক ধরনের ভাজক টিস্যু আছে, যেগুলো উদ্ভিদের যে যে অংশগুলো আস্তে আস্তে বয়োবৃদ্ধি ঘটে, মানে বৃদ্ধিপ্রাপ্ত হয়, কচি অংশ থেকে একটু যেগুলো বয়স্ক প্রাপ্ত অংশগুলো, সেখানে পার্শ্বীয় ভাজক টিস্যু থাকে। এই শীর্ষস্থ ভাজক টিস্যুগুলো আস্তে আস্তে বিভাজন ক্ষমতা হারাতে হারাতে একটা এজে আসে, এগুলো পার্শ্বীয় ভাজক টিস্যু। এই পার্শ্বীয় ভাজক টিস্যুগুলোর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাসে বৃদ্ধি পায়। উদ্ভিদগুলোর গাছগুলো দেখবা যে মোটা হয় বা সরু হয়, এই পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে। এর কারণে সরু কাণ্ড ক্রমে মোটা হয়ে যায়, এই পার্শ্বীয় ভাজক টিস্যুগুলোর বিভাজনের ফলে। তারপরে একটা কাজ হলো, ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। আমরা দেখলাম যে টিস্যু দুই প্রকার, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুগুলো সবসময় কিন্তু সবসময় কিন্তু কোনো কাজই একরকম থাকে না। ভাজক টিস্যুগুলো বিভাজন করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যায়, তারা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে কোষগুলো। এই ভাজক টিস্যুগুলো যখন ক্লান্ত হয়ে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সেগুলো স্থায়ী টিস্যুতে পরিণত হয়, তখন সেগুলোকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুগুলো প্রায় বিভাজন ক্ষমতা ফিরে পায় না, তবে কিছু ক্ষেত্রে আবার ফিরে পেতেও পারে, সেগুলো নিয়েও আরো আলোচনা আছে। তো যাই হোক, স্থায়ী টিস্যুগুলো হলো বিভাজন ক্ষমতা বিহীন কোষ,
আর সেটা সৃষ্টিও হয় ভাজক টিস্যু থেকে। তাহলে পার্মানেন্ট টিস্যু সৃষ্টিতে ভূমিকা আছে ভাজক টিস্যু। এরপরে যে কোষ সেটা হলো ক্ষতস্থান পূরণও ভাজক টিস্যুর কাজ। উদ্ভিদের কোনো অংশ কেটে গেল, ছিঁড়ে গেল, সেই জায়গাটা আবার ইমপ্রুভ করার কাজও হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুর প্রকারভেদ বা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস জানতে হলে ভিত্তি সমূহগুলো কি আগে একটু দেখে নেই। এটা কি কি বিষয়ের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয় মেরিস্টেমিক টিস্যুগুলোকে। মেরিস্টেমিক টিস্যুর ক্লাসিফিকেশনের ভিত্তি হলো পরিস্ফুটন অথবা উৎপত্তির উপর ভিত্তি করে। পরিস্ফুটন এবং উৎপত্তির উপর ভিত্তি করে একটা ক্লাসিফিকেশন আছে। আরেকটা ক্লাসিফিকেশন আছে এই মেরিস্টেমিক টিস্যুগুলো উদ্ভিদের কোথায় কোথায় অবস্থান করছে সেটার উপর ভিত্তি করে। আরেকটা ক্লাসিফিকেশন আছে বিভাজন তলের যে ক্ষমতা, বিভাজন তল বা বিভাজন প্রক্রিয়ার উপর ভিত্তি করে মেরিস্টেমিক টিস্যুগুলোকে ক্লাসিফাই করা হয়েছে। তাহলে বলতে পারি বিভাজন প্রক্রিয়ার একটা ভিত্তি। এরপরে আরেকটা ক্লাসিফিকেশন গুরুত্বপূর্ণ, সেটা হলো কাজের উপর ভিত্তি করে এই মেরিস্টেমিক টিস্যুগুলো কি টাইপের কাজ করে সেটার উপর ভিত্তি করে ভাজক টিস্যুগুলোকে ক্লাসিফাই করা হয়েছে। আরো ক্লাসিফিকেশন সিস্টেম থাকতে পারে, তবে এই চারটার উপর ভিত্তি করে মেইনলি ভাজক টিস্যুগুলোকে ক্লাসিফাই করা হয়। প্রথমেই আমরা পরিস্ফুটন অথবা উৎপত্তির ভিত্তিতে মেরিস্টেমিক টিস্যুগুলোর আমরা ক্লাসিফিকেশনটা দেখব। মেরিস্টেমিক টিস্যু পরিস্ফুটন উৎপত্তির ভিত্তিতে কয় প্রকার? এখানে দেখতে পাচ্ছি 3 প্রকার হতে পারে। 3 প্রকার। প্রথম যে প্রকার সেটা হলো প্রোমেরিস্টেম। আসলে প্রোমেরিস্টেম 3টা প্রকার: প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এন্ড সেকেন্ডারি মেরিস্টেম। প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এন্ড সেকেন্ডারি মেরিস্টেম। প্রোমেরিস্টেমটা সাধারণত আমরা যে বললাম পরিস্ফুটন অথবা উৎপত্তির ভিত্তিতে বললাম, আসলে পরিস্ফুটনের ভিত্তিতে একটা প্রকারেরই ভাজক কলা পাওয়া যায়, সেটা হলো প্রোমেরিস্টেম। এই প্রোমেরিস্টেমেরই একমাত্র পরিস্ফুটনের ক্ষমতা আছে। এই জন্য এখানে দেখো যে বৈশিষ্ট্যটা বলা আছে পরিস্ফুটন দশা সম্পন্ন আদি ভাজক কলা বা আদি ভাজক টিস্যু। এটা আদি টাইপের, এটা থেকেই সমস্ত মেরিস্টেমিক টিস্যুর সৃষ্টি, এবং বাকি যে মেরিস্টেমিক টিস্যু সেটা হলো প্রাইমারি অথবা সেকেন্ডারি। এখন প্রাইমারি মেরিস্টেমিক টিস্যু কোনগুলো? যেগুলো প্রোমেরিস্টেম থেকে উৎপত্তি লাভ করে। এই যে প্রোমেরিস্টেম আদি টাইপের মেরিস্টেম, সেগুলো থেকে পরবর্তীতে কোষ বিভাজনের মাধ্যমে যে মেরিস্টেমটা তৈরি হয় সেটা হলো প্রাইমারি মেরিস্টেম। এই জন্য বৈশিষ্ট্যে বলা হচ্ছে প্রোমেরিস্টেম থেকে উৎপন্ন। তারপরে উদ্ভিদে এই মেরিস্টেমগুলোর কাজ কি? প্রোমেরিস্টেমের প্রাইমারি মেরিস্টেমের কাজ হলো উদ্ভিদের প্রাথমিক যে বৃদ্ধি সেটা ঘটায়। প্রাথমিক বৃদ্ধিতে দৈর্ঘ্যের বৃদ্ধি আছে, প্রস্থের বৃদ্ধি আছে, ঘনত্বের বৃদ্ধি আছে, সব রকমের বৃদ্ধি ঘটে থাকে এই প্রাইমারি মেরিস্টেমের মাধ্যমে। উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি, এগুলোকে বলে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি। উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির মধ্যে তাহলে কি কি বৃদ্ধি থাকবে? উদ্ভিদের দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব 3 ধরনেরই থাকবে। তবে ঘনত্ব বা আয়তনটা সাধারণত সেকেন্ডারি মেরিস্টেম থেকেই হয়। ঘনত্ব বা পুরুত্ব যেটা, সেই বৃদ্ধিটা ঘটে সেকেন্ডারি মেরিস্টেম। তবে দৈর্ঘ্য তারপরে প্রস্থ কিছুটা বৃদ্ধি প্রাপ্ত হবে। এই বৃদ্ধি, দৈর্ঘ্যের বৃদ্ধিটাই মেইনলি হলো প্রাথমিক বৃদ্ধির মধ্যে পড়ছে। তারপরে এই যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। আমরা এর আগে একটা তথ্য দেখলাম যে ভাজক টিস্যুগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। আর প্রাইমারি মেরিস্টেম টিস্যুগুলো যখন বিভাজন ক্ষমতা হারিয়ে যে পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয় সেটা হলো প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। তাহলে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি হয় প্রাইমারি মেরিস্টেম সেল থেকে। এর যে কাজ আর কি, এই প্রাইমারি মেরিস্টেম টিস্যুর মূল কাজ হলো উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় প্রাইমারি মেরিস্টেম টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে। এবার আমরা আসবো 3 নম্বরে আছে হলো সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেমের কোনগুলো? সেকেন্ডারি মেরিস্টেম হলো কিছু মেরিস্টেম আছে, ভাজক কলা আছে যারা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। এই পার্মানেন্ট টিস্যুগুলো পুনরায় বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়। পার্মানেন্ট টিস্যুগুলো
হঠাৎ করে যদি বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয় তখন সেই মেরিস্টেমকে বলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। এবার দেখো শব্দটা, পার্মানেন্ট টিস্যু পুনরায় যদি বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয় এই টিস্যু গঠন করে, এই টিস্যু মানে সেকেন্ডারি মেরিস্টেম গঠন করে। পার্মানেন্ট টিস্যুগুলো তার মানে যদি আবার তাদের বিভাজন ক্ষমতা ফিরে পায় তখন আমরা সেই মেরিস্টেমকে বলবো সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম গুলো সাধারণত উদ্ভিদকে স্থূলত্বে বৃদ্ধি করে, উদ্ভিদকে যেমন পুরু পাতলা থেকে পুরু বা মোটা করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ কোনগুলো, এই সেকেন্ডারি মেরিস্টেম গুলো তোমরা পাবা, তোমরা জটিল যে পার্মানেন্ট টিস্যু, জটিল পার্মানেন্ট টিস্যুর মধ্যে তোমরা স্কুল লাইফে পড়েছো পরিবহন কলাগুলো, জাইলেম ফ্লোয়েম। এই জাইলেম ফ্লোয়েমের এই জাইলেম ফ্লোয়েমের হচ্ছে মাঝখানে একটা একটা টিস্যু থাকে, ভাজক টিস্যু, ক্যাম্বিয়াম, নাম শুনছো? ক্যাম্বিয়াম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কিন্তু এক বা একাধিক জায়গাতে কিছু ভাজক টিস্যু সৃষ্টি হয়, এগুলোকে বলা হয় ক্যাম্বিয়াম, বিভিন্ন টাইপের ক্যাম্বিয়াম। তো এখানে কয়েক ধরনের ক্যাম্বিয়ামের উদাহরণ দেওয়া আছে, কর্ক ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম। অর্থাৎ ভাস্কুলার ক্যাম্বিয়াম গুলো যেগুলো আমি বললাম জাইলেম ফ্লোয়েমের মাঝখানে এক বা একাধিক জায়গাতে থাকতে পারে, সেগুলো হলো ক্যাম্বিয়াম। সেই ক্যাম্বিয়াম গুলোই হলো সেকেন্ডারি মেরিস্টেমের উদাহরণ। এই গেল পরিস্ফুটন উৎপত্তির ভিত্তিতে তিন প্রকার, প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম অ্যান্ড সেকেন্ডারি মেরিস্টেম। প্রোমেরিস্টেম হলো পরিস্ফুটন দশার যে আদি ভাজক টিস্যু, যেটা এমব্রায়োতেই থাকে, ভ্রূণে থাকে, সেটাই হলো প্রোমেরিস্টেম। এই প্রোমেরিস্টেম গুলো দ্রুত বিভাজিত হতে থাকে, বিভাজিত হয়ে সেখান থেকে তৈরি হয় প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম গুলো যখন তৈরি হয় সেগুলো বিভাজিত হয়ে উদ্ভিদ দৈর্ঘ্যে বাড়তে থাকে, তারপরে এগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে যে টিস্যুতে পরিণত হয় পরবর্তীতে সেগুলো হলো প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এরপরে পার্মানেন্ট টিস্যু থেকে যখন পার্মানেন্ট টিস্যুগুলো হঠাৎ করে যদি কোষ বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়ে যায় তখন সেই মেরিস্টেমকে বলা হবে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম গুলো গাছের স্থূলত্ব বৃদ্ধি করে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পেলাম বিভিন্ন রকমের ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম। এরপরে আমরা যেটা দ্বিতীয় শ্রেণীবিন্যাস, অবস্থানের ভিত্তিতে মেরিস্টেমিক টিস্যু, কোথায় কোথায় উদ্ভিদের এরা অবস্থান করে সেটার উপর ভিত্তি করে তিন প্রকার। সেটার উপর ভিত্তি করে প্রথমে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো তিন প্রকারের মধ্যে একটা হলো অ্যাপিক্যাল মেরিস্টেম। এটাকে বাংলায় বলে শীর্ষস্থ ভাজক কলা। শীর্ষস্থ, যেটা শীর্ষে থাকবে সেটা হলো শীর্ষস্থ ভাজক কলা। শীর্ষস্থ ভাজক কলা আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা একদম অগ্রভাগে থাকবে। যে কোনো মূল বলো কাণ্ড বলো সেগুলোর অগ্রভাগে অবস্থিত যে ভাজক কলা সেগুলো হলো অ্যাপিক্যাল মেরিস্টেম, অর এটাকে বাংলায় বলছে শীর্ষস্থ ভাজক কলা। শীর্ষস্থ ভাজক কলার অবস্থান আমরা চিত্রের মাধ্যমে দেখলাম, এইটা হলো শীর্ষস্থ ভাজক কলা। এই চিত্রের মাধ্যমে আমরা তিনটা অবস্থানই দেখতে পাবো, তিন প্রকার অবস্থানই দেখতে পাবো। এপিক্যাল, শীর্ষস্থ, এগুলো মূলকাণ্ডের শীর্ষভাগে অবস্থান করে। তারপরে উদ্ভিদের যে অঙ্গের যে পরিস্ফুটন ঘটাতে এই অংশটা ভূমিকা রাখে, উদ্ভিদের বিভিন্ন অঙ্গের পরিস্ফুটন ঘটাতে এই অংশটা ভূমিকা রাখে। তারপরে দেখা গেছে যে উদ্ভিদের যে প্রাথমিক বৃদ্ধিতে ভূমিকা আছে কি নাই, এই এপিক্যাল মেরিস্টেমের ভূমিকা আছে প্রাথমিক বৃদ্ধিতে। এপিক্যাল মেরিস্টেম একাধিক তলে কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়, এই জন্যই কিন্তু সব দিক থেকেই বৃদ্ধিতে এদের ভূমিকা আছে, প্রাথমিক সব ধরনের বৃদ্ধিতে এদের ভূমিকা আছে। এদের কোষ বিভাজন গুলো প্রত্যেকটা কোষের একাধিক তলে হতে পারে অথবা সব তলেই ঘটতে পারে কোষ বিভাজন। এই কোষগুলো, এখানে যে টিস্যুগুলো থাকে সেগুলো হলো প্রাইমারি ভাজক টিস্যু। এখানে যে কোষগুলো থাকে সেগুলো বা টিস্যুগুলো থাকে সেগুলো হলো প্রাইমারি ভাজক টিস্যু। এপিক্যাল মেরিস্টেম হলো প্রাইমারি ভাজক টিস্যু। এপিক্যাল মেরিস্টেম গুলো প্রাইমারি ভাজক টিস্যু দ্বারা গঠিত। এবার আমি পরবর্তী টাইপে চলে যাচ্ছি। অ্যাপিক্যালের পরে আমাদের দ্বিতীয় যেটা হবে নিবেশিত ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেমটার অবস্থান আগে আমরা চিত্রতে দেখে নেই কোন জায়গাটাতে। এখানে দেখতে পাচ্ছ
ইন্টারক্যালারি নিবেশিত মানে প্রথিত থাকে কোন জায়গায়? তোমরা জানো যে দুটা কাণ্ডের মধ্যবর্তী স্থান বা মধ্য পর্ব, যেটাকে বলে পর্ব মধ্য যে জায়গাটা, সেখানে থাকতে পারে। পত্র মূলের যে গোড়া সেখানে থাকতে পারে, পুষ্প বৃন্তে থাকতে পারে। এই ইন্টারক্যালারি মেরিস্টেম গুলো থাকতে পারে বলা ঠিক হবে না, থাকবে। মধ্য পর্ব মধ্যে থাকে, পত্র মূলের গোড়ায় থাকে, পুষ্প বৃন্তে এই সমস্ত টিস্যুগুলো থাকে। ইন্টারক্যালারি মেরিস্টেম নিবেশিত ভাবে থাকে, জন্য এটাকে বাংলা এই শব্দটা ইউজ করা হয়েছে, ইন্টারক্যালারি মেরিস্টেম অর নিবেশিত ভাজক কলা। এদের কিন্তু এই ভাজক কলার কিন্তু খেয়াল করো পরিস্ফুটনে ভূমিকা নেই। পরিস্ফুটনে ভূমিকা আছে অ্যাপিক্যাল মেরিস্টেমের, কিন্তু ইন্টারক্যালারি মেরিস্টেমের পরিস্ফুটনে কোনো ভূমিকা নেই। প্রাথমিক যে বৃদ্ধিতে এদের ভূমিকা আছে, তবে প্রাথমিক বৃদ্ধিতে এরা ভূমিকা রাখে এপিক্যাল মেরিস্টেমের মতনই। প্রাথমিক বৃদ্ধিতে এরা ভূমিকা রাখে, তার মানে দৈর্ঘ্যে এরা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে উদ্ভিদকে। কোষ বিভাজন দেখো, খেয়াল করো, এর আগেরটা কিন্তু একাধিক তলে বিভাজিত হতো। এপিক্যাল মেরিস্টেম একাধিক তলে বিভাজিত হতো, কিন্তু এটা একটি তলে এরা বিভাজন ঘটায়। কি টাইপের এরা? ইন্টারক্যালারি মেরিস্টেম একটি তলে কোষ বিভাজন ঘটায়। তারপরে প্রাইমারি ভাজক টিস্যু, এরা কোন ধরনের ভাজক টিস্যু? এরা প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেমিক টিস্যু। ইন্টারক্যালারি মেরিস্টেম গুলো প্রাইমারি মেরিস্টেমিক টিস্যু। এরপরে আমরা আরেকটা যে টাইপ দেখব, সেটা হলো ল্যাটেরাল মেরিস্টেম টিস্যু, যেটাকে বাংলায় পার্শ্বীয় ভাজক কলা বলে। পার্শ্বীয় ভাজক কলা মানে যেগুলো মূল বা কাণ্ড বলো, পাতা বলো, মূল বলো, কাণ্ড বলো, পাতা বলবো না, সরি, মূল বা কাণ্ড যেগুলো পার্শ্বদেশে দেখো, মূল বা কাণ্ডের পার্শ্বদেশ, মূল বা কাণ্ডর পার্শ্বদেশ, কিন্তু উপরের দিকে না, একটু কচি অংশ বাদ দিয়ে একটু বয়স্ক অংশের দিকে, নিচের দিকে থাকবে মূলের এবং কাণ্ডের। মূল এবং কাণ্ডের একটু বয়স্ক প্রাপ্ত স্থানের পার্শ্বদেশে লম্বভাবে থাকবে, লম্বভাবে। উপরে কিন্তু এই যে তোমরা এপিক্যাল দেখো প্রস্থভাবে আর পরিধি বরাবর আছে, আর ইন্টারক্যালারিও পরিধি বরাবর আছে, কিন্তু এখন যেটা দেখবা ল্যাটেরাল, সেটা হলো লম্বভাবে থাকবে। তো আমরা এটা চিত্রে দেখাচ্ছি অবস্থানটা, এটা হলো ল্যাটেরাল মেরিস্টেম, যেটাকে বাংলা বলছে পার্শ্বীয় মেরিস্টেম। তো পার্শ্বীয় মেরিস্টেম গুলো লম্বভাবে অবস্থান করবে কোথায়? মূল ও কাণ্ডের একটু বয়স্ক জায়গার মূল কাণ্ডের পার্শ্বদেশে লম্বভাবে অবস্থান করবে। এদের পরিস্ফুটনে কোনো ভূমিকা নাই। তারপরে এরা যে বৃদ্ধিতে সাহায্য করে, ভূমিকা রাখে, এরা গৌণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। এরা প্রাইমারি বৃদ্ধিতে নয়, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাহলে এই তিন প্রকারের মধ্যে উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে ভূমিকা রাখে কোনটি? আমরা নিঃসন্দেহে বলতে পারবো পার্শ্বীয় কলা ভাজক কলা অথবা ল্যাটেরাল মেরিস্টেম ভাজক কলাগুলো। এই মেরিস্টেমিক, ল্যাটেরাল মেরিস্টেমিক ভাজক কলাগুলো কোষ বিভাজন ঘটে একটা তলে এদের কোষ বিভাজন ঘটে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক কলার মতন। এরপরে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে যে শব্দটা লেখা আছে, আসলে ল্যাটেরাল মেরিস্টেমিক টিস্যুগুলো সেকেন্ডারি ভাজক টিস্যু। তার মানে সেকেন্ডারি ভাজক টিস্যুর যে উদাহরণ তোমরা দেখলা, ক্যাম্বিয়াম, বিভিন্ন ধরনের ক্যাম্বিয়াম, এগুলোই হলো সেকেন্ডারি ভাজক টিস্যু এবং এগুলোই হলো ল্যাটেরাল মেরিস্টেম। ল্যাটেরাল মেরিস্টেম, এই সেকেন্ডারি ভাজক কলাগুলোর নাম কেন পার্শ্বীয় ভাজক কলা হলো? তার কারণ এগুলো মূল এবং কাণ্ডের পার্শ্বদেশে লম্বভাবে অবস্থান করে। এগুলো গৌণ বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের। এই ল্যাটেরাল মেরিস্টেম গুলো সেকেন্ডারি ভাজক টিস্যুর অন্তর্গত। তাহলে তিন প্রকারের মধ্যে প্রথম দুই প্রকার এপিক্যাল মেরিস্টেম এবং ইন্টারক্যালারি মেরিস্টেম, এই তিন প্রকার মেরিস্টেম উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধিতে, এই দুই প্রকার মেরিস্টেম উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধিতে সাহায্য করে, এবং ল্যাটেরাল মেরিস্টেম যেটা পার্শ্বীয় মেরিস্টেম, সেটা উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। এখন আমরা একসাথে দেখতে পাচ্ছি যে মেরিস্টেমিক টিস্যুগুলোর অবস্থান। মেরিস্টেমিক টিস্যুগুলোর অবস্থান হলো, প্রথমে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাপিক্যাল মেরিস্টেম শীর্ষে, এবং পর্ব মধ্যে বা পত্র মূলে অথবা পত্র মূলের যে গোড়া, সেখানে
যে তোমরা দেখতে পাচ্ছ যে আয়ত পরিধি বরাবর আছে ইন্টারক্যালারি মেরিস্টেম, অ্যাপিক্যাল মেরিস্টেম এন্ড ইন্টারক্যালারি মেরিস্টেম পরিধি বরাবর আছে। এরপরে যে লম্বভাবে তোমরা দেখতে পাচ্ছ, লম্বভাবে অবস্থান করছে ল্যাটেরাল মেরিস্টেম। এই 3 প্রকারের মেরিস্টেম অবস্থানের ভিত্তিতে এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম এন্ড ল্যাটেরাল মেরিস্টেম। আমরা 3 নম্বর ভিত্তি অনুযায়ী এবার ক্লাসিফিকেশন দেখব। কোষ বিভাজন তল অনুসারে মেরিস্টেমিক টিস্যু 3 প্রকার। খুব সহজে, অনেক তথ্য আছে, অনেক কিছু জানার আছে এগুলো সম্পর্কে, কিন্তু আজকে যেন তোমরা ভুলে না যাও সেই জন্য সংখ্যাগুলো মনে রাখবা। মাস, প্লেট অ্যান্ড রিব। মাস 3, প্লেট 2 এবং রিব 1, মানে উল্টা দিক থেকে 3 to 1। মাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম এন্ড রিব মেরিস্টেম 3 to 1। 3 to 1 মানে হলো যে কোষ বিভাজন তল। এই যে মেরিস্টেমিক টিস্যুগুলোর কোষগুলো 3 তলে অথবা সকল তলে কোষ বিভাজন ঘটায় তাদেরকে বলা হয় মাস মেরিস্টেম। আর যে মেরিস্টেমের কোষগুলো 2টা তলে, প্রত্যেকটা কোষ 2 তলে কোষ বিভাজন ঘটায় সেগুলো হলো প্লেট মেরিস্টেম। আর যে মেরিস্টেমের কোষগুলো মাত্র একটা লাইনে বা একটা তলে কোষ বিভাজন ঘটায় তাকে বলা হচ্ছে রিব মেরিস্টেম। এই একতলে বিভাজনের কারণে এগুলো দেখতে এক স্তর বিশিষ্ট কোষ তৈরি করে, এই জন্য এগুলোকে পাঁজরের মতন দেখায়, এই জন্য কিন্তু এই মেরিস্টেমের নাম দেওয়া হয়েছে রিব মেরিস্টেম। আর যেটা মাস মেরিস্টেম যেটা বলবো, উদাহরণ হিসেবে তোমরা এই মাস মেরিস্টেমকে পাবে এমব্রায়ো, যেটা ডেভেলপমেন্ট হচ্ছে এরকম আর কি, মানে বৃদ্ধিপ্রাপ্ত যে এমব্রায়ো ভ্রূণ, সেখানে পাওয়া যাবে এই মাস মেরিস্টেম গুলো। যেখানে আর কি মেটাবলিক ক্রিয়া বেশি হয়, যেখানে কোষ বিভাজন বেশি ঘটছে, সেই কোষগুলো সেখানে গেলেই আমরা পেয়ে যাব মাস মেরিস্টেম গুলো। এরপরে প্লেট মেরিস্টেম পাওয়া যাবে সাধারণত উদ্ভিদ দৈর্ঘ্যে বাড়ছে যে স্থানগুলোতে, সেখানে প্লেট মেরিস্টেম পাওয়া যায়। আবার দৈর্ঘ্য বৃদ্ধি, স্থূলত্ব বৃদ্ধি আর মাস মেরিস্টেমের কারণে কিন্তু উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর রিব মেরিস্টেম গুলো এভাবে মজ্জা, রশ্মি তোমরা দেখবে যে এগুলোতে থাকে, পাওয়া যায়, বা এপিডার্মিসে এই রিব মেরিস্টেম টিস্যুগুলো পাওয়া যায়। কাজ অনুসারে, ঘ নাম্বার হলো কাজ অনুসারে মেরিস্টেমিক টিস্যুর ক্লাসিফিকেশন আমরা এবার দেখব। দেখা গেছে যে এই টিস্যুগুলো পুরো একটা প্লান্ট বডিতে প্রত্যেকটা পার্টে 3টা মাত্র কাজই তারা করে। হয় ত্বক গঠন করে, না হলে পরিবহনের কাজে ব্যস্ত থাকে, অথবা বডি তৈরি করে, মানে অর্গানটার যে একটা ভিত্তি সেটা তৈরি করে। প্রত্যেকটা অর্গান আমরা জানি যে উদ্ভিদের কি কি আছে, মূল, কাণ্ড, পাতা, তাই না? মেজর অংশ মূল, কাণ্ড, পাতা, এই অর্গানগুলো, মূল, কাণ্ড, পাতা, ফল, ফুল হতে পারে। তো মূল, কাণ্ড, পাতা হচ্ছে দেহের মূল যে গঠন। প্রত্যেকটা জায়গাতেই দেখা যাবে এই মেরিস্টেমিক টিস্যুগুলো আছে, এবং এই মেরিস্টেমিক টিস্যুগুলোর 3 ধরনের কাজ করে থাকে। হয় ত্বক গঠন করছে, না হলে খাবার দাবার যে তৈরি হচ্ছে সেগুলো পরিবহনের কাজে ব্যস্ত আছে, অথবা এগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, যেটা গ্রাউন্ড মেরিস্টেম তৈরির কাজে এগুলো অংশগ্রহণ করছে। তাহলে 3 প্রকার ভাজক মেরিস্টেমিক টিস্যু কি কি? প্রোটোডার্ম, যেগুলো ত্বকতন্ত্র গঠন করে। 1 নাম্বার হলো প্রোটোডার্ম। প্রোটোডার্ম গুলো থেকে সব অঙ্গের, উদ্ভিদের সব অঙ্গের ত্বক তৈরি হয়, সেটা হলো প্রোটোডার্ম। তারপরে আরেকটা আছে প্রোক্যাম্বিয়াম, আরেক টাইপ হলো প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম থেকে পরিবহন কলাতন্ত্র গঠন করে। তাহলে কাজ হলো পরিবহনের কাজ, পরিবহনের কাজ করে প্রোক্যাম্বিয়াম গুলো থেকে। প্রোক্যাম্বিয়াম গুলোর কাজ হলো পরিবহন কলাতন্ত্র তৈরি করা। আর গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেমের কাজ হলো এই ত্বকের যে প্রোটোডার্ম এবং প্রোক্যাম্বিয়াম ব্যতীত যে কোষগুলো থাকবে সেগুলোই হলো গ্রাউন্ড মেরিস্টেমিক টিস্যু। গ্রাউন্ড মেরিস্টেমিক টিস্যুর কাজ হলো ভিত্তি কলাতন্ত্র গঠন করা। উদ্ভিদের যে ওজন, যে ওয়েট, তার বেশিরভাগই ভিত্তি কলাতন্ত্রের ওয়েট, আর বাকিগুলো ত্বক এবং পরিবহন কলাতন্ত্র। এবার আমরা একটু চিত্রতে আসি। প্রথমে দেখতে পাচ্ছি যে একটা এপিক্যাল যে মেরিস্টেমিক টিস্যু, এপিক্যাল, যেটা শীর্ষস্থ ভাজক কলা। এই শীর্ষস্থ ভাজক কলা থেকে কিন্তু
প্রোটোডার্ম তৈরি হয়, সবগুলোর প্রাথমিক স্টেজ তৈরি হয়। সবচেয়ে বাহিরের লেয়ারটা প্রোটোডার্ম, তারপরে হলুদ যে অংশগুলো এগুলো হলো প্রোক্যাম্বিয়াম, তারপরে অন্যান্য বাকি সমস্ত অংশটুকু হলো গ্রাউন্ড মেরিস্টেম। বাকি পুরা অংশটুকু হলো যে অংশগুলো সেগুলো হলো গ্রাউন্ড মেরিস্টেম। এর পরবর্তীতে আমরা এখানে পরিণত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে একটা বাহিরের যে লেয়ারটা সবুজ সেটা হলো ত্বক। ত্বক গঠন হবে প্রোটোডার্ম থেকে। তারপরে যে ভাজক কলাগুলো এখানে গোল গোল বেলুনের মতন আমরা কালারফুল যে অংশগুলো দেখতে পাচ্ছি গোল গোল, এগুলো হলো ভাস্কুলার বান্ডেল, সেটা তৈরি হবে প্রোক্যাম্বিয়াম থেকে, যেগুলো পরিবহনের কাজে সংযুক্ত থাকবে, পরিবহন কলতন্ত্র গঠন করলো। তো এই আর বাকি অংশগুলো, ভেতরের যে বাকি অংশগুলো সেগুলো হলো ভিত্তি কলাতন্ত্র গঠনকারী গ্রাউন্ড মেরিস্টেমিক টিস্যু। কাজ অনুসারে তাহলে মেরিস্টেমিক টিস্যু কয় প্রকার হলো? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম, এই 3 প্রকার কাজ অনুসারে, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু কি, যেটা তোমাদের পূর্ব পঠিত আর কি, তোমরা পূর্বে এটা পড়াশোনা করে আসছো, জ্ঞান আছে। যে টিস্যুগুলোর সাধারণত কি কোষ বিভাজনে অক্ষম এবং আকার আকৃতি তারপরে বিকাশে স্থায়িত্ব লাভ করে, তারা হলো স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যুগুলো কিন্তু আকারে একই রকম হতে পারে বা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। ভাজক টিস্যুর কোষ বিভাজনের ফলেই স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়, যেটা আগেও বলছি। বিশেষ অবস্থা ছাড়া এই সমস্ত টিস্যুগুলো কিন্তু আর বিভাজিত হতে পারে না। বিশেষ অবস্থা যেমন এই টিস্যুগুলো, স্থায়ী টিস্যুগুলো যদি হঠাৎ করে কোনো কারণে বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়, তখন সেই বিভাজন ক্ষমতা সম্পন্ন মেরিস্টেমিক টিস্যুগুলোকে আমরা বলে থাকি সেকেন্ডারি মেরিস্টেম। স্থায়ী টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে পার্মানেন্ট টিস্যুর, সেগুলো হলো পরিণত কোষগুলি সাধারণত স্থায়িত্ব লাভ করে বিভাজন ক্ষমতা হারিয়ে, বিভাজনে অক্ষম, এরা জীবিতও হতে পারে মৃতও হতে পারে। সজীব কোষগুলো বা জীবিত কোষগুলো প্রোটোপ্লাজম যুক্ত এবং এটা তো স্বাভাবিক, মৃত কোষগুলো প্রোটোপ্লাজম বিহীন হয়ে থাকে। কোষ প্রাচীর পাতলা হতে পারে অথবা পুরু হতে পারে। এখানে যে কোষগুলো থাকবে পাতলা কোষ প্রাচীরও হতে পারে, পুরু কোষ প্রাচীরও হতে পারে। এই কোষ প্রাচীরগুলো সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। কোষগুলো নির্দিষ্ট আকৃতির ও গহ্বরযুক্ত হয়ে থাকে। আন্তঃকোষীয় ফাঁক থাকে। আমরা দেখলাম যে ভাজক টিস্যুতে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক ছিল না, কোনো গহ্বর ছিল না, কিন্তু পার্মানেন্ট টিস্যুতে কোষ গহ্বর থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে। আমরা যে পার্মানেন্ট টিস্যু সম্পর্কে বৈশিষ্ট্যগুলো জানলাম, আবার ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো জানলাম। আমরা কিন্তু পাশাপাশি এই দুটো টিস্যুর তুলনামূলক আলোচনা করতে পারবো আজকের ক্লাস থেকে। আজকের ক্লাস থেকে আমরা যে ভাজক টিস্যুগুলোর যে ক্লাসিফিকেশন পড়লাম, প্রকার পড়লাম, সেই প্রকারগুলোর মধ্যেও আমরা কিন্তু তুলনামূলক আলোচনা করতে পারবো, পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য সবই লিখতে পারবো। স্থায়ী টিস্যুর কাজ কি? পার্মানেন্ট টিস্যুর কাজ কিন্তু মেইন কাজ হলো খাদ্য উৎপাদন তৈরি করা, খাদ্যগুলোকে সঞ্চয় করে রাখা, সেগুলোকে পরিবহন করা, তারপরে উদ্ভিদকে দৃঢ়তা দান, এগুলোই হলো পার্মানেন্ট টিস্যুর কাজ। পার্মানেন্ট টিস্যুর ছবিগুলো, এখানে যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা দেখানোর মূল হচ্ছে কোষ প্রাচীর, নিউক্লিয়াস গুলো অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে ভাজক টিস্যুর থেকে। তারপরে সাইটোপ্লাজম গুলো একটু পাতলা থাকে, তবে কোষ প্রাচীর পুরুও হতে পারে পাতলাও হতে পারে। এই অবস্থানগুলো দেখানো আর কি। এইভাবে এটা হচ্ছে এটাও একটা পার্মানেন্ট টিস্যু, ফাইবার জাতীয়। এটার পুরা লম্বচ্ছেদে, আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হলো প্রস্থচ্ছেদে। তো এই হলো স্থায়ী টিস্যু সম্পর্কে কিছু তথ্য। এরপরে যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হয়তো বা তোমাদের জন্য একটু ছোট হয়ে গেছে, তো এখানে আমরা ওভারঅল আবার একটু আলোচনা করব, স্থায়ী টিস্যু নিয়েই বেশি আলোচনা করব। স্থায়ী টিস্যুর তোমরা সম্পর্কে তোমরা পড়েছো স্কুলের সিলেবাসে, তারপরে আবার একটু মনে করে দেওয়া। স্থায়ী টিস্যু সাধারণত এটা হলো উদ্ভিদ টিস্যু, প্লান্ট টিস্যু 2 প্রকার, ভাজক টিস্যু এবং
স্থায়ী টিস্যু। তার মধ্যে স্থায়ী টিস্যু 3 প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু 3 প্রকার। স্থায়ী টিস্যু 3 প্রকার। স্থায়ী টিস্যুর সরলগুলোর মধ্যে আবার কয়েক প্রকার আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। এগুলোর মধ্যে আবার প্রকারভেদ আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেন কাইমা গুলো আবার হচ্ছে স্ক্লেরাইড অ্যান্ড ফাইবার বা তন্তু জাতীয় এই 2 প্রকার হয় স্ক্লেরেন কাইমা। তারপরে আসছে জটিল টিস্যুগুলোর মধ্যে আছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম নিয়ে জটিল যে টিস্যু, জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমের মধ্যে কিছু প্রকারভেদ আছে। জাইলেম কয়েক প্রকার। জাইলেমের মধ্যে কি কি উপাদান আছে? জাইলেমের মধ্যে আছে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা অ্যান্ড জাইলেম ফাইবার। এই 4টা উপাদান নিয়ে জাইলেম গঠিত। এটা সংক্ষেপে যেমন মনে রাখা যায়, ট্রাভেলে যাই, ট্রাভেলে যাই, এরকম একটা সংকেত, এটা মনে রাখা। ট্রাভেলে যাই মানে ট্রাকিড ভেসেল অ্যান্ড জাইলেম প্যারেনকাইমা অ্যান্ড জাইলেম ফাইবার। তোমাদের মনে রাখার সুবিধার জন্য ট্রাভেলে যাই, এটা হচ্ছে সংকেত। আবার ফ্লোয়েম, ফ্লোয়েমের মনে কি কি উপাদান আছে? সিভ কোষ, সঙ্গী কোষ, তারপরে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। শিব সঙ্গী ফ্লাওয়ার বা এরকম একটা কিছু মনে রাখলে বলতে হবে যে শিব কোষ, সঙ্গী কোষ অ্যান্ড ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। আমরা যে পাটের যে সেকেন্ডারি যে কোষ, পাটের যে ফাইবার, সেটা হলো এটা কিন্তু ফ্লোয়েম ফাইবার। পাটের যে সোনালী আঁশ বলছি যে তন্তু, সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তো এইভাবে আমরা একটু টিস্যু, স্থায়ী টিস্যুর গুলোকে রিমাইন্ড করলাম। কয় প্রকার? সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী ক্ষরণকারী টিস্যু। ক্ষরণকারী টিস্যু 2 রকম আছে, অন্তঃক্ষরা এবং তরুক্ষীর গ্রন্থি খরা ক্ষরণকারী টিস্যু আছে। তো সরল টিস্যু আবার কয় প্রকার? 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম, ফ্লোয়েম। জাইলেমের উপাদানগুলো হলো ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা অ্যান্ড জাইলেম ফাইবার। আর ফ্লোয়েম গুলোর হলো শিবকোষ, সঙ্গী কোষ এবং ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। এই যে এরকম এগুলো প্রশ্নে আসে, জাইলেমের উপাদানগুলো লিখো, ফ্লোয়েমের উপাদানগুলো লিখো, কোনগুলো জাইলেমের অংশ, কোনগুলো ফ্লোয়েমের অংশ, এগুলো এমসিকিউ এর মধ্যে থাকে। এই জন্য এই ছকটাকে মাথার মধ্যে রাখলে অনেকগুলো এমসিকিউ এর অ্যান্সার করা তোমাদের পক্ষে সম্ভব হবে। তো আজকে তোমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস হলো প্লান্ট টিস্যু সিস্টেমের উপরে থাকবে। পরবর্তী ক্লাস হবে প্লান্ট টিস্যু সিস্টেমের উপরে। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার ক্লাস করলে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।